আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শ্রী পরিমল গোস্বামী। আচ্ছা, এই মন্দির বা এইটা সম্পর্কে একটু বলবেন? আমি আপনাকে একদম সংক্ষেপে সার অংশটা বলছি। হ্যাঁ, এই আমার নাম পরিমল গোস্বামী, আমার বাবার নাম শ্রী বিশ্বনাথ গোস্বামী। এই জায়গাটার নাম হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে গোপালদাসপুর। আর এই ঠাকুরের প্রতিষ্ঠাতা হচ্ছে রামকানু গোস্বামী। তিনি আমাদেরই ধরুন বংশধরের প্রথম বংশধর। এবার উনি এখানে থাকতেন না, উনি বাগনাপাড়াতে থাকতেন। বাগনাপাড়া থেকে কোনো একটা কারণে ওনার বাবার সাথে বিবাদ হয়েছিল। কারণটা আমি জানি, কিন্তু এত বলার মতো সময় এখানে নেই। তো বাবার সাথে বিবাদ হওয়ার পরে তিনি, তখন রাখাল্লাজ ছিল না, গোপীনাথ বলে যে ছোট্ট ঠাকুরটা আপনি দেখেছেন কৃষ্ণের মতো রূপ, সেই গোপীনাথকে নিয়ে উনি বৃন্দাবন যাব বলে চলে যাচ্ছিলেন। এবার তখন তো কোনো রাস্তাঘাটের কোনো ম্যাপ ছিল না, কোনো রাস্তাঘাটের নিশানা ছিল না। উনি জঙ্গলে জঙ্গলে আসতেন। ঠিক আজকে যেখানটা গোপালদাসপুরের জগৎ মানে দুর্গাপুজো যেখানটা হয়, ওইখানটাতে যখন উনি আসেন তখন অনেক সন্ধ্যা হয়ে গেছে। উনি আর এত কষ্ট হচ্ছে এই ইয়েকে নিয়ে, গোপীনাথকে নিয়ে, উনি আর এগুতে পারছেন না। তখন উনি ওইখানে গোপীনাথকে একটা গাছের নিচে রেখে দিলেন। ওনার সঙ্গে ওনার স্ত্রী ছিলেন। তো গাছের নিচে রাখার পরে এবার উনি ক্লান্ত হয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। রাত্রিবেলা 12টা সাড়ে 12টা বাজছে আনুমানিক, তখন তো ঘড়িও ছিল না, কিছু ছিল না। তো সেই হিসাব করে দেখছেন, উনি একটা স্বপ্ন দেখছেন যে আমি এখানে থাকবো না, আমি কাছাকাছি চলে এসেছি, আর একটু এগিয়ে নিয়ে চল, যেখানে আমি বলবো ঠিক সেইখানে আমাকে রাখবি। বর্তমানে যেখানে রাখাল্লাজের মেন মন্দির, ওই হলুদ রঙের যে মন্দিরটা, যেখানে আপনি রাখাল্লাজি গোপীনাথের যেখানে মন্দির আছে, সেখানে সেই জায়গাটাতে উনি তখন ওনাকে বললেন তুমি এইখানে আমাকে রাখো। ওইখানে রেখে ওনাকে আস্তে আস্তে পুজো করতে থাকবে। পুজো মানে কি, তখন তো স্যার থাকতো না, বনে জঙ্গলে এখানে এখানে 5-10টা গ্রাম ঘুরে ভিক্ষে দোক্কার করে নিয়ে এসে স্বামী স্ত্রী দুজনায় খেতেন। এইভাবে থাকতেন। থাকতে 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 কিছুদিন পর উনি আবার একটা স্বপ্ন পেলেন যে এইখানে দেখবি, পাশে দেখবি একটা পুকুর আছে যাকে আমরা যমুনা বলি। দেখবেন এই আমি যে দেখাচ্ছি, এটা হচ্ছে যমুনা। এই যমুনাতে দেখবি একটা নিম কাঠ ভেসে উঠবে। ওই নিম কাঠটা ভেসে উঠবে। বাগনাপাড়া থেকে একটা 12 বছরের ছেলে সে আসবে, কাল সকালবেলা তোর সাথে দেখা করবে। সে যা বলবে তুই তাই তাই করবি, আর ওকে কোনো বিরক্ত করবি না। তো তখন ঠিক তার পরের দিন ওই 12 বছরের ছেলে বাগনাপাড়া থেকে এলো, এসে ওই রামকানু গোস্বামীর সাথে দেখা করলো। দেখা করে ওনার সাথে যা সম্পর্কের কথা ছিল সেই কথাগুলো উনি জানতেন আর রামকানু গোস্বামী জানতেন, বাকি কথা কেউ জানে না। দিয়ে 4 দিন পরে একটা বলেছিল আমাকে একটা ঘিরে জায়গা করে দাও। ওই বন জঙ্গল, কলাপাতা, শালপাতা এইসব দিয়ে একটা ঘরের মতো করে দিয়েছিল। সেইখানেতেই ওই রাখাল্লাজের মূর্তি তৈরি করেছিল ওই 12 বছরের ছেলে। তো সেই ছেলের বংশধর এখনও আছে। সেটা বাগনাপাড়াতেই যারা এখনও ঠাকুরের রং, সিংহাসনের রং ওরাই করে, অন্য কেউ করে না বা করতেও পারে না। তো সেই বংশ পরম্পরায় ওই ঠাকুরের রং হয়ে আসছে। বৎসরে একবার ঠাকুরের অভিষেক হয়, সেটা হচ্ছে আপনার ফাল্গুন মাসে, মাঘী পূর্ণিমাতে হয়। সেটা কখনো মাঘ মাসেও হয়, কখনো ফাল্গুন মাসেও হয়। তো সেটা হচ্ছে আপনার ওই অভিষেক আমরা যেটাকে বলি, প্রত্যেক বছর একদিন করে হয়। তো এইভাবে চলে আসছে, এইভাবে ঠাকুরের ভোগ আরতি হয়। মানুষ আস্তে আস্তে সব, উনি বংশের আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে, আস্তে আস্তে এইভাবে চলে আসছে। তো পুজোর পদ্ধতিটা দিনে কবার পুজো হয়? পুজোর পদ্ধতি হচ্ছে ঠাকুরবারে এখানে ঠাকুর মানে রাখাল্লাজ গোপীনাথ যে ঠাকুর আছে, ওনাকে ভোরবেলা তো করা হয় না। আমি সকাল থেকেই বলছি আপনাকে, সকালবেলা আমরা 8টা সাড়ে 8টা, খুব বেশি যদি হয় 9টার মধ্যে ওনাকে ঘুমের থেকে তোলায়। গোপীনাথের বিছানা আছে, খাট আছে, ওনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। মশারি আছে, ওনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। রাখারাজকে ঘুম পাড়িয়ে দেওয়া, সবগুলো নারায়ণকে ঘুম পাড়ানো হয়, সবগুলো কিন্তু মন্ত্র দিয়ে। তো ঘুম পাড়ানোর পর আমরা আসি। প্রত্যেক আমি তো একা পুজো করি না, যে আসে সে ঠাকুরকে ঘুম থেকে তোলে। ঘুম থেকে তোলার পর তাকে মুখ হাত ধোয়ানো হয়, যেরকম মানুষের মুখ হাত ধোয়। তারপর তাকে মুখ হাত মোছানো হয়, সব মন্ত্র দিয়ে করা হয় এগুলো। তারপরে নাড়ু বা সন্দেশ, উনি কিন্তু বেশিরভাগ সময় নাড়ুটাই খেতে ভালোবাসেন। বেশিরভাগ নাড়ুই দেয়, কিন্তু যার অসুবিধা হয় তো তখন সন্দেশ দিয়ে খাওয়ায়। তো ওইটাকে আমরা বলি গা তোলানি। ওইটা প্রথম পুজো হলো। রাখালাজের ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর উনি বিভিন্ন রকমের ফল দিয়ে ওনাকে একটা পুজো করা হয়। পুজো টুজো করার পর তারপর লোকে যে পুজো টুজো যে দেয়, তার সেই পুজোগুলো হয়। তারপরে 12:30 থেকে 1টার মধ্যে এখন ভোগ টোগ হয়। কোনো সময় হয়তো দেরি হয়ে যায়, 1:30 বেজে যায় লোকজন বেশি হলে।
এইভাবে এটা পুজোটা হয়ে যায়। আর ভক্তরা এলে ভোগ খেতে পাবে এখানে? ভক্তরা এলে প্রত্যেক লোকে ভোগ খেতে পায়, কিন্তু অসময়ে হলে একটু অসুবিধা হয়ে যায়। 11টা 11:30টার মধ্যে যদি আসে প্রত্যেক ভক্তই কিন্তু এখানে প্রসাদ খেয়ে যায়। আর রাত্রিবেলা সন্ধ্যে 6:30, শীতকালে তো মোটামুটি 6টা 6:30টার মধ্যে এখান থেকে সব শীতল দিয়ে আরতি করে সবাই বাড়ি চলে যায়। আর রাত্রিরে আমরা কেউ আসি না, অন্যান্য লোকও কেউ থাকে না। ম্যাক্সিমাম 7টা পর্যন্ত এখানে লোকজন থাকে শীতকালে। রাত্রিরে গরমকালে 7টা 7:30 8টা পর্যন্ত থাকে অনেকে, কিন্তু রাত্রি যাপন কেউ এখানে করে না, এনা নিষেধ আছে এটা। আমরাও কেউ ভয়ও করি না বা ভক্তিতেও করি না, যেটা যা বলবেন আপনি। আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসছি, বংশ পরম্পরা আমাদের বাবা বলে গেছে, ঠাকুরদাদা বলে গেছে, তার বাবাকে তার বাবা বলে গেছে, সেই জন্য আমরা তো এই কথাটা ভাবতেই পারি না। তো তবে আমার বাবা বলে গেছিলেন, যদি কোনো লোক বিপদে পড়ে রাখালদাদের কাছে এসে ঠাকুরের কাছে যদি কৃপা চায়, তাহলে কিন্তু তার মঙ্গল হবে। আর কেউ যদি কোনো তর্ক করে আসে, তাহলে কিন্তু তার অমঙ্গলের শেষ থাকবে না। এটা আমিও সবাইকে আমার বাবার নির্দেশ মতো বলি। তো জায়গাটার নাম আর একবার বলবেন, আর আপনার যদি কোনো কন্ট্যাক্ট নম্বর থাকে? জায়গাটার নাম গোপালদাসপুর। এটা হচ্ছে আপনার বদ্রিপুর অঞ্চলের মধ্যে পড়ে। আমাদের পোস্ট অফিস হচ্ছে বদ্রিপুর, থানা হচ্ছে কানলা। এটা বোধহয় 2 নম্বর ব্লক। আর বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে তো? পূর্ব বর্ধমান আমাদের ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9093770053। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।